কিছু লোকের নাম। থাইল্যান্ডের আজকের দিনে ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি টাকা রোজগার করে যে দম্পতি, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, তার নাম হচ্ছে ট্রিন অ্যান্ড জিরাওয়ান বিচাগিভিট। থাইল্যান্ডে তারা রোজগার করে মাসে কত জানেন? 94,40,000 ইউএস ডলার। যদি আপনি ইন্ডিয়ান কারেন্সিতে ধরেন, এটা হচ্ছে 7,86 লক্ষ টাকা পার মান্থ ভেস্টিজে রোজগার করে নেটওয়ার্ক মার্কেটিং থেকে আজকের দিনে। ঠিক আছে, সো এই যে মানে এটা যদি আমি ধরি, আজকে বাংলাদেশ কারেন্সিতে প্রায় কিছু না 9 কোটি টাকা থেকে 10 কোটি টাকা আর্ন করে। ক্লিয়ার? সেকেন্ড রোজগার করে দেখেন ইউরোপে। রলফ কিপ ইউরোপে প্রায় ডলার পার মান্থ, মানে প্রায় 6.58 crore। ডেক্সটার ইয়াগার একে আপনি দেখবেন প্রচুর ভিডিও আছে, এটা নিগ্রো। ঠিক আছে, গরিব ফ্যামিলি থেকে উঠে আসে। তার রোজগার 6 লাখ ইউএস ডলার, মানে 4.33 crore, মানে বাংলাদেশ কারেন্সি কিছু না হলে 6.5 কোটি টাকা পার মান্থ নেটওয়ার্ক মার্কেটিং থেকে আর্ন করে। ক্লিয়ার? জেফ রোবেটলি আপনি 4.5 লাখ ওই জায়গা পার মান্থ, মানে এরকম 5 কোটি টাকা পার মান্থ আর্ন করে। এবার বিলিভটা কি? এবার এরা কিভাবে করে? এরা কিন্তু একটা দেশে ব্যবসা করে না। এরা হয়তো যে কোম্পানিতে কাজ করে সেই কোম্পানি হয়তো 50টা 60টা দেশে তার অফিস আছে বা নেটওয়ার্ক, তার অপারেশনস আছে, এবং এদের নেটওয়ার্ক সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে। ক্লিয়ার? বাট এরা নেটওয়ার্ক মার্কেটিং করার কারণে এরা এটা জানে। এদের মধ্যে সবচেয়ে কমন কি জিনিস জানেন? এরা একটা সিঙ্গেল কোম্পানিতে কিছু না হলেও 15 থেকে 20 বছর লেগে আছে। এদের হিস্ট্রিতে আপনি পাবেন না যে একটা কোম্পানি আজকে, কাল একটা কোম্পানি 2 বছর 3 বছর অন্তর অন্তর কোম্পানি চেঞ্জ করছে। তাহলে আপনি যদি কোম্পানি চেঞ্জ করতে শুরু করেন, কোথাও আপনি স্টেবল হতে পারবেন না, কোথাও আপনি গ্রো করতে পারবেন। সো আমরা যাবো এখন টাইপস অফ মার্কেটিং এ। আপনাকে আমি দেখাবো যে নেটওয়ার্ক মার্কেটিং এর 4টে ফেজ আছে। দেয়ার আর 4 ফেজ অফ নেটওয়ার্ক মার্কেটিং। একটা ফেজ কি? এটা হচ্ছে নেগেটিভ ফেজ। একটা হচ্ছে নেগেটিভ ফেজ। নেগেটিভ ফেজ কি? আপনি সবে ব্যবসাটা ধরুন শুরু করেছেন, আপনি ব্যবসা সম্বন্ধে জানেন না। আপনাকে যখনই কেউ একটা কোম্পানি প্রশ্ন করলো, আপনি কোনো জবাব দিতে পারছেন না। ঠিক আছে, ধরেন আপনাকে কেউ বললো, আচ্ছা তোমার এই কোম্পানি কতদিন থাকবে, একদিন চলে যাবে না তো? সো এর কি জবাব আপনার কাছে আছে? এর কি জবাব আপনার কাছে আছে? আরে তোমার এই প্রোডাক্টের এত দাম, প্রোডাক্টের অনেক দাম বেশি, এটার জবাব কি আপনার কাছে আছে? যদি আপনি সদুত্তর দিতে না পারেন, রাইট আনসার না করতে পারেন, তাহলে সেটা আপনার জন্য নেগেটিভ না? সো যতক্ষণ আপনার মধ্যে নলেজ নেই, ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু নেগেটিভ ফেজ আছে। এখানে পানি পড়তেছে। সো নেগেটিভ ফেজ, মাহৌল, মার্কেট। ঠিক আছে, বাংলাদেশ এখন নেটওয়ার্ক মার্কেটিং এর জন্য পজিটিভ আর নেগেটিভের মাঝামাঝি। আজ থেকে 2-4-5 বছর আগে খুব নেগেটিভ ছিল। এই জন্য বাংলাদেশে কোনো বড় নেটওয়ার্ক, পৃথিবীর সবচেয়ে বড় নেটওয়ার্ক মার্কেটিং এর নাম কি জানেন? অ্যামওয়ে। গুড। অ্যামওয়ে বাংলাদেশে আছে? না, নেই। তবে বাংলাদেশে কিছু কিছু কোম্পানি এরকম আছে, এগুলো হচ্ছে কোম্পানিও জানে না তারা আছে। ঠিক আছে, আমি দেখছিলাম অ্যাটমি। ঠিক আছে, অ্যাটমি 64 জেলায় ডিস্ট্রিবিউটর দেবে। কারণ আমি অ্যাটমি ইন্ডিয়ার যে লয়ার, সে আইডিএস, ইন্ডিয়ান ডিরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ছিল। সে 7-8 মাস আগে এসেছিল বাংলাদেশে, এখানকার আইডিএস এর একটা ব্রাঞ্চ করা যায় কিনা সব ডিরেক্ট সেলিং কোম্পানিগুলোর জন্য, গভর্নমেন্টের সাথে কথা বলার জন্য। কারণ সে
আরও অনেক বড় বড় কোম্পানি বাংলাদেশে কাজ করতে ইন্টারেস্টেড, কিন্তু বাংলাদেশে সে এখন স্ট্যান্ড, সে কারণে সে এসে যখন দেখছি আমাদের অফিসেরই দেখবেন 3 না 4 তলায় অ্যাটমির অফিস আছে। তাই বলছি অ্যাটমি তো আছে, কারণ আমারও ধারণা ছিল অ্যাটমি আছে। ও আমাকে বলছে আমাকে অ্যাটমি পাঠিয়েছে বাংলাদেশে কী করে লঞ্চ করবো, আর এখানে অ্যাটমি অফিস। তারপর ছবি টবি তুলে নিয়ে গেছে। সো এরকম অনেক কোম্পানি, একটা আমেরিকান কোম্পানিও বেশ কিছুদিন ব্যবসা করেছিল, জিওনাস, না ফরএভার ফরএভার আছে, আছে জিওনাস কোম্পানি, প্রায় 3-4 বছরে কয়েক হাজার কোটি টাকা তুলে নিয়েছে, কিন্তু কোম্পানি নিজে কোনোদিন আসেনি। ইভেন জিওনাসের ওয়েবসাইটে জিওনাস লিখে দিয়েছে উই আর নট ইন বাংলাদেশ, ওয়েবসাইটে লিখে দিয়েছে। সেরকম অনেক কোম্পানি আছে। আমি তো এই 5 বছর বাংলাদেশে কাজ করতে এসে দেখেছি অন্তত 50টা কোম্পানি এরকম এসছে। সব লোক ওখানে ছুটেছে, স্যার কি হবে, আমাদের সব লোক ওখানে চলে যাচ্ছে। তারপর 1 বছর পর সেই কোম্পানিগুলোকে আমরা খুঁজেও পাই। সো এই জায়গায় এটা হচ্ছে নেগেটিভ ফেজ। কেন নেগেটিভ ফেজ? এখানে পজিটিভ স্টোরি তৈরি হচ্ছে না। নেগেটিভ ফেজ কেন? আজকে আমি আপনাকে একটা পজিটিভ স্টোরি দেখালাম। কিছুক্ষণ আগে কি দেখালাম, যে থাইল্যান্ডের একজন ব্যক্তি, সে কিন্তু মাসে 9 কোটি 10 কোটি টাকা আর্ন করছে। আপনাকে কিছুক্ষণ আগে মঈন খানের কথা বললাম। আজকে ইন্ডিয়াতে এরকম হাজার একটা স্টোরি আছে। আজকে নেপালে 20 বছরের একটা ছেলে 40 লক্ষ টাকা ইনকাম করে, তার বয়স মাত্র 20 ইয়ার্স। নেপালে আমার টিমে একটি মেয়ে আছে, যে মেয়েটি, ওর নাম হচ্ছে বেনি, এরকম একটা নাম। ওদের নামগুলো একটু ঘটঘট হয়তো মনে রাখতে পারি না। এ এসছে হচ্ছে বার্মা থেকে, মিজোরামের একটা বর্ডার আছে। সো বার্মা থেকে পালিয়ে এসছে মিজোরামে, ঠিক আছে। ওখানে থাকতে না পারলে লোক যেমন ইন্ডিয়াতে ঢুকে যায়, যেমন রোহিঙ্গারা বাংলাদেশে ঢুকে গেছে, এরকম হয়। সো এই মেয়েটি কী করতে জানেন, ও লেবারের কাজ করতো। পাহাড়ে এমনিতে মেয়েরা বেশি কাজ করে, ও লেবারের কাজ করতো কোনো মিস্ত্রির আন্ডারে। যখন ওই কাজ থাকতো তখন রাস্তার ধারে ভুট্টা বিক্রি করতো। আজকে যদি আপনি বেনির চেহারা দেখেন, আপনি ওকে চিনতে পারবেন। এবং ও আমাদের এমডি স্যারকে একটা ভিডিও পাঠিয়েছে। তো আমরা 1-1.5 বছর আগে, না জানুয়ারিতে, গত বছরের জানুয়ারিতে আমরা গেছিলাম, আমি এবং এমডি স্যার, প্রথম বালি স্যার গেছিলাম। ওখানে আমার যে লিডার, তার নাম হচ্ছে মারিয়াম। মারিয়াম একটা গাড়ি নিয়েছে, লিমুজিন নিয়েছিল, লিমুজিন কলকাতা থেকে নিয়েছিল, মানে নর্থ ইস্টে ওই গাড়ি নেই, BMW। তো সেটা ওকে হাতে হ্যান্ড ওভার করার জন্য একটা প্রোগ্রাম করেছিলাম, ওখানে আমি আর বালি স্যার দুজনেই গেছিলাম। তো সেখানে মিজোরামে হচ্ছে কি, ওরা না হিন্দি বোঝে না ইংলিশ বোঝে, ওদের নিজস্ব ল্যাঙ্গুয়েজ ছাড়া, মিজো ল্যাঙ্গুয়েজ ছাড়া কিচ্ছু বোঝে না। তো আমার যে লিডার ছিল, ও দিল্লিতে পড়াশোনা করার কারণে ও ইংলিশ হিন্দি খুব ভালো বোঝে। সো আমরা যাই মিটিংয়ে বলি, যেমন আমি বলছি আপনারা শুনছেন, বুঝতে পারছেন বাংলা। এবার আমি যদি একটা মিজো ল্যাঙ্গুয়েজে বলি, তাহলে কেউ থাকতে হতো যে আপনাকে বাংলাতে বলবে। তো এখানে বিজনেস করতে গেলে ওই মারিয়ামকে পুরো লেকচার দিয়ে ওটাকে বাংলায়, ওদের মিজো ল্যাঙ্গুয়েজে করতে হয়। তখন ওই মেয়েটি ইনকাম ছিল প্রায় 2 লাখ টাকার মতন, গাড়িও নিয়েছিল। সো আমার শুধু মিজোরামে প্রায় 100-র উপর মেয়েরা স্কুটি নিয়েছে, মানে বাইক, স্কুটি। আর প্রায় 80 জন মতন আছে ডিস্ট্রিবিউটার যারা 4 হুইলার নিয়েছে। আমার ইন্ডিয়াতে যতগুলো রাজ্যে ব্যবসা আছে, তার মধ্যে সবচেয়ে বেশি ব্যবসা কিন্তু নর্থ ইস্টে আছে, একটা স্টেট। এবং আমার ডাউনলাইনে সবচেয়ে বেশি টাকা আর্ন করে নর্থ ইস্টার্ন। পুরো নর্থ ইস্টে যে 7টা স্টেট আছে, সবচেয়ে হাইয়েস্ট ইনকাম কিন্তু আমার এখন ডাউনলাইনে। সো লোক সংখ্যা কত জানেন? মাত্র 12 লাখ লোক মিজোরাম। 12 লাখ লোকে মরিয়ম 15 লাখ টাকার চেক আনতো, 10 থেকে 15 লাখ টাকার মধ্যে। আমার মনে হয় পটুয়াখালীর লোক সংখ্যা কত? হ্যাঁ, আর বরিশালে 12 লাখ হবে। তো আপনার ধরেন একটা জেলার মতোই আমাদের ওইখানে একটা রাজ্য, 12 লাখ লোক সেখানে ব্যবসা করে এত টাকা আর্ন করছে। তো আমি এটা বলতে চাইলাম যে এটা ডিপেন্ড করে হচ্ছে যে আমরা কিভাবে ব্যবসাটাকে দেখছি, কত ভলিউম করব। বাংলাদেশে মজার ব্যাপার হচ্ছে কি, এখানে আপনার
ভালো কোয়ালিটি প্রোডাক্টসের অভাব আছে, এটা আমরা সবাই জানি। ভালো কোয়ালিটি প্রোডাক্টসের অভাব আছে। বড় বড় কোম্পানি বাংলাদেশ থেকে বন্ধ হয়ে যাচ্ছে, কারণ তারা ফেক প্রোডাক্টের সঙ্গে পেরে উঠছে না। রিসেন্টলি ফ্রান্সের বড় কোম্পানি লরিয়েল বাংলাদেশ থেকে উঠে গেছে। দুটো কারণে আপনারা দেখুন, এগুলো কেন বলছি, এই নলেজগুলো বেসিক বিজনেসের থাকা দরকার। কারণ সরকার এত ট্যাক্স ইম্পোজ করছে, ডিউটি ইম্পোজ করছে, যে একটা প্রোডাক্ট আনতে গেলে যে পরিমাণ টাকা দিতে হয়, যে আপনারা যদি দেখেন যে আমাদের ভেস্টেজের প্রোডাক্ট ইন্ডিয়াতে যেটার দাম 500 টাকা, সেটা এখানে আস্তে আস্তে 1500 টাকা হয়ে যায়। কেন হয়? তার কারণ হচ্ছে হিউজ ট্যাক্সের একটা চাপ। ইভেন আপনি একটা স্বপ্ন বা আগ্রাতে যাবেন, একটা 10 টাকার ক্যাডবেরি এখানে 40 টাকা দাম। একটা আমাদের ওইখানে 10 লাখ টাকার একটা গাড়ি, এখানে 40 লাখ টাকা দাম। তো তার কারণ হচ্ছে ট্যাক্সের কারণে। এবার অনেক কোম্পানি আছে, যে কোম্পানিগুলো আজকে ইউনিলিভার থেকে শুরু করে সব কোম্পানি স্ট্রাগল করছে বাংলাদেশে। কেন? কারণ তারা তো ওই কোয়ালিটি প্রোডাক্ট যদি ট্যাক্স করে আনতে যায়, তাহলে একটা হিউজ ট্যাক্স দিয়ে আনতে হবে। আর লোকালি বানাতে গেলে সেটার যে ইকুইপমেন্ট দরকার, সেটার যে একটা ল্যাবরেটরি দরকার, টেস্টিং আইটেম দরকার, সেটা কিন্তু অ্যাভেলেবেল করা খুব কঠিন। আর আমি দেখেছি যে বাংলাদেশে সব শিক্ষিত লোকেরাই সবাই ঢাকায় গিয়ে থাকতে চায়, ঢাকায় চাকরি করতে চায়। আজকে আমাদের নাটোরে যে ফ্যাক্টরি হচ্ছে, সেই নাটোর ফ্যাক্টরির জন্য আমরা একটা ভালো ইঞ্জিনিয়ার পাচ্ছি না, মেশিন যে লুক আফটার করবে, নাটোরে গিয়ে কেউ চাকরি করবে। তারপরে কি হচ্ছে? লোকাল মিস্ত্রি দিয়ে কাজ করাতে হচ্ছে, লোকাল ইলেকট্রিশিয়ান দিয়ে কাজ করাতে হচ্ছে। তো সেই কাজটা কখনোই একটা ইঞ্জিনিয়ারের লেভেলের তো কাজ হবে না। তো এই জিনিসগুলো যতদিন না ঠিক হবে, ইনফ্রাস্ট্রাকচারগুলো, ততদিন পর্যন্ত একটু বিজনেসের চ্যালেঞ্জ আসবে, যেটা আমাদেরও আসছে। কিন্তু একটা কথা আমরা বিলিভ করি, টাফ টাইম নেভার লাস্ট, টাফ পিপল। কঠিন সময় চিরদিন থাকে না। আর আপনি যদি কঠিন সময়ে টিকে থাকতে পারেন, যখন সময় স্মুথ হবে, সবচেয়ে বড় লাভবান আপনিই হবেন, আপনারাই হবেন। আমার বাংলাদেশে ভেস্টিজকে লঞ্চ করতে প্রায় লেগে গেছিল 8 থেকে 9 মাস। শুরুর দিকে 2018 সাল থেকে আমি ট্রাই করছি, অগাস্ট থেকে লঞ্চ করতে পেরেছিলাম 19 মার্চে। কিন্তু শুরুটাই এমন লোকের সাথে করেছিলাম, সেটাও আমাদের একটা ফল্ট হয়ে গেছিল। আমরা আবার রিলঞ্চ করি সেপ্টেম্বর 19। তো প্রায় 1 বছর 1.5 বছরের স্ট্রাগলে একটা কোম্পানিকে আমরা স্টার্ট করতে পেরেছি। কিন্তু যখন স্টার্ট হয়েছে, তখন কিন্তু আমরা অনেক সাকসেসও ক্রিয়েট করতে পেরেছি। হ্যাঁ, একটা জিনিস হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিংয়ে আসা যাওয়া থাকবেই। অনেক লোক ধৈর্য ধরতে পারবে না, অনেক লোকের মন মানসিকতা ডিফারেন্ট টাইমে ডিফারেন্ট চেঞ্জ হয়ে যায়। অনেক লোক রেগুলার 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা আসতে শুরু করলে, যার 20-30 হাজার টাকারও রোজগার করার ক্যাপাসিটি। যদি আমি বলি যে আমি আজকে যে টাকা ইনকাম করি, আমার যা শিক্ষাগত যোগ্যতা, আমি যদি সে সময় একটা চাকরি করতাম, আজকে হয়তো 20, 24, 25 বছর পর আমার স্যালারি হতো 40-50 হাজার টাকা হতো চাকরি করতে। কিন্তু যে টাকা আমি আর্ন করছি, সে টাকা তো আমি আর্ন করতে পারতাম না। আজকে আমি শুধু স্টাফ স্যালারি দিই প্রায় 3 থেকে 3.5 লাখ টাকা। তো একটা লোক তার লাইফে যখন আপগ্রেড হতে থাকে, তখন নিজেকেও আপগ্রেড করতে হবে। কিন্তু অনেক লোক এত বড় আপগ্রেড হয়ে যায়, তারা মনে করে আরে আমার এত বড় নেটওয়ার্ক, আমি এত টাকা আর্ন করি, আমি তখন কোম্পানির মালিকই হতে পারি। তার মাইন্ডসেট হয়ে যায় কোম্পানির মালিক। আজকে যদি আমি মনে করি আমার 5.5 লাখ লোকের উপর নেটওয়ার্ক আছে, আচ্ছা আমি যদি একটা কোম্পানি খুলি, যদি 10% লোকও আসে, তাহলে 50,000 লোক তো আসবে আসে, সেটাই তো বড় নেটওয়ার্ক হতে পারে। কিন্তু একটা নেটওয়ার্কিং করে বিজনেস বিল্ড করা আর একটা কোম্পানি খুলে কোম্পানি দাঁড় করানো, দুটো কিন্তু